আমার জন্ম হয়েছিল বেশ আগে, 1933 সালে। আর আমার বাবা এদেশের নামকরা একজন দাবা খেলোয়াড়, তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম আমলের অধ্যাপক। 1921-এ উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছেন। আর বাবার যে দীর্ঘ জীবন, সে জীবন আমাকে যথেষ্ট প্রভাবিত করেছিল। আর বাবার নাম কাজী মোতাহার হোসেন। তার মৃত্যু হয়েছিল জাতীয় অধ্যাপক হিসেবে 84 সালের দিকে, 83-84। আর আমার মার নাম ছিল সাজেদা খাতুন। উনি একেবারেই গৃহিণী মানুষ ছিলেন। বাবা যদিও তাকে ধরে গান শিখিয়েছেন সেই আমলেই। এবং আমার দিদি ছিলেন, ইংরেজির অধ্যাপিকা ছিলেন। দিদি গান শিখতেন, মেজদি গান শিখেছিলেন কিছুটা, শেষদি। তারপরে বাড়িতে কেউ সেতার বাজাচ্ছে, কেউ গান গাইছে। বড়দি তো শুধু গান নয়, বড়দি এসরাজ বাজাতেন, বড়দি বেহালা শিখেছিলেন এবং ওস্তাদি গানের খুব একটা চর্চা সেই আমলে আমাদের বাসায় ছিল। আমার বাবাও কিছুদিন গান শিখেছেন। ঢাকার প্রখ্যাত টপ্পা গায়ক ছিলেন হেকিম মোহাম্মদ হোসেন তার কাছে। আমাদের সামনেই এপাশে হলো ডক্টর হোসেনের বাড়ি, যিনি পরে আপনাদের ওদিককার মানে কাশ্মীরের হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন বা কিছু হয়েছিলেন, আমার খুব ভালো করে মনে নেই। আর আরেকদিকে কেদারেশ্বর ব্যানার্জি বলে একজনের বাড়ি। এই যে একটা ফাঁকা পরিবেশ, তাতে একটা গ্রাম গ্রাম ভাব ছিল। আমাদের বাড়ির পেছনে কিন্তু ছিল অড়হরের ক্ষেত, আর আমরা যাকে বলি গ্যান্ডারি, আখের ক্ষেত। এবং এই যে পরিবেশটা, তাতে শেয়াল ডাকত। এই শেয়াল ডাকা একটা পরিবেশে, বাড়িতে তো বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ ছাড়া এই যে আমরা তখন বসবাস করতাম, সন্ধে হলেই বড় বড় বাতি জ্বেলে দেওয়া হতো, ডোম লাগানো বড় বড় বাতি কেরোসিনের। এবং এই বাতি পরিষ্কার করার একটা পর্ব ছিল বটে। এই ছিল তখনকার পরিবেশ। বাড়িতে একজন না একজন কোনো মাস্টার থাকতেন যারা আমাদের পড়াতেন সন্ধেবেলায়। যাই হোক, আমি অবশ্য সে বাড়িতে বড়ই ছোট ছিলাম। আমার মনে পড়ে বারান্দাতে বিকেল হলেই বড়দি মাদুর পেতে বসতেন গান গাইতে। সে গান ছিল নানা ধরনের। উনি কিছু হিন্দি গানও গাইতেন, মানে রাগ সঙ্গীত, গজল গাইতেন। এবং যে গানটা আমার বড্ড প্রিয় ছিল, যে গানের জন্য অপেক্ষা করতে করতে কতদিন ঘুমিয়ে পড়েছি তার ঠিক নেই, সেটা হচ্ছে তৃষ্ণার জল এসো এসো হে। তৃষ্ণার জল এসো এসো হে। আমি এখন খুব একটা গাইতে পারি না, তো একটুখানি আমি শোনালাম। আর সেজো কাকা বিয়ে করে নিয়ে এলেন কাকিকে, তাকে গান শেখাতে আরম্ভ করলেন। তিনি তো কান্না হাসির দোল দোলানো গাইতেন। আর আমার বাবার একটা অভ্যাস ছিল, উনি খুব ভোরে ঘুম থেকে উঠে বারান্দায় পায়চারি করতে করতে নানা রকম গান গাইতেন। তার মধ্যে একটি গান ছিল সখী জাগো জাগো, মম যৌবন নিকুঞ্জে গাহে পাখি। এই গানে আমাদের ঘুম ভাঙত ভোরবেলাতে। সন্ধ্যের পরেও, খাওয়া দাওয়ার পরে উনি অনেক সময় গান গাইতেন, যেমন যদি বারণও করো তবে গাহিব না, ইত্যাদি গান তার চলতো। তো আমার গানের হাতে খড়িও হয় সেই সময়ে ওই বাড়িতেই, সেগুনবাগানে, সেই হেকিম মোহাম্মদ হোসেনের কাছে। দাদু বলতাম তাকে। তার জন্যে পান ছেঁচতে হতো, হামানদিস্তাতে পান ছেঁচে একটা তস্তরিতে করে, আমরা বলতাম তস্তরি, পিরিচে করে পানটা দেওয়া হতো চামচ দিয়ে, উনি খেতেন বসে বসে। তো সেই দাদু একদিন এসেছেন, কিন্তু বড়দি গেছেন বাইরে কোথাও। আমাকে বসিয়ে দেওয়া হলো গান শেখাতে। উনি যে গান শিখিয়েছিলেন সে গানের কথাবার্তা কিচ্ছুই বুঝিনি। উনি বলেছিলেন নিদ, ওর কাছে আমি যা শিখেছি, নি দানা আবে মাইকো নি, এই ধরনের। পরে বড় হয়ে বুঝেছি নিদ না আবে মাইকো। এই কথাগুলোকে আমরা তখন বুঝতে পারতাম না। যেমন বাবা অনেক সময় গাইতেন, বাবারও উচ্চারণ, হিন্দি উচ্চারণটা ভালো ছিল না। উনি বলতেন বড়ি বড়ি আঁখিয়া শ্যাম কি সখী। আমি ভাবতাম বড়ি বড়ি আঁখি যদি শ্যামের হয়, তার কি এমন আকর্ষণ,
বড়ির মতন চোখ তো খুব একটা ভালো কথা না। তো বাবা এই গানটা গাইতেন, শুনে শুনে বড় হয়েছি। তারপরে ভেবে ভেবে বার করেছি ওটা, বড়ি বড়ি আঁখিয়া শ্যাম কি সখী, মোহলিয়া মোহলিও মন রাধে কি। এই গানের অর্থ বুঝতে আমাদের সময় লেগেছে উচ্চারণের বিভ্রাটের জন্যে। এমনিতে বাড়িতে মা কিন্তু একটু উর্দু টুর্দু বলতেন, কলকাতার মেয়ে উর্দু বলতেন, কাজে এই সমস্ত উচ্চারণও আমাদের মোটামুটি রপ্ত ছিল। কিন্তু বাবাকে আমার মা তো হাসতেন আর বলতেন একটা বাঙাল। তো যাই হোক, তো এই আমার ছোটোবেলার পরিবেশ। তারপরে যখন স্কুলে ভর্তি হলাম, প্রথম ভর্তি হয়েছিলাম লীলা নাগদের নারী শিক্ষা মন্দিরে। এই নারী শিক্ষা মন্দিরে ঘোড়ার গাড়ি করে যেতাম, ক্লাস হতো। আর মাঝে মাঝে টিফিনের সময় দোলনায় চড়ার সুযোগের জন্য অপেক্ষা করে থাকতাম, ভাবতাম দৌড়ে গিয়ে আগে দোলনাটা ধরবো, কিন্তু কোনো দিনই ধরতে পারতাম না। আর যেদিন ধরতাম, অন্য মেয়েরা এত চালাক ছিল, পটিয়ে আমাকে নামিয়ে দিয়ে নিজেরা চড়তো। তো এই ছিল আমার ছেলেবেলার ব্যাপার। আর সেই নারী শিক্ষা মন্দিরে যিনি গান শেখাতেন, তার নাম ছিল মনোরঞ্জন গুহ। তিনি কিন্তু সেতারের লোক, কিন্তু আমাদের গান শিখিয়েছেন। ফাগুয়ার রঙে রঙে লাগলো যে দোল পূর্ণিমাতে, গান শিখে তো বাড়ি যেতাম, খুব গাইতাম। আমি, আমার ঠিক ওপরের বোন, যাকে কোনো দিন দিদি বলতাম না, রিনা তার নাম, রিনা ডাকতাম, তুই তোকারি করতাম। তো সেই রিনা বাড়ি গিয়ে ওই মাটির বেহালা পাওয়া যায় এক রকমের আমাদের ঢাকাতে খুব, তাতে ওরা দিব্যি প্যাঁপো প্যাঁপো করে বাজায়, কিন্তু আমরা না বাজাতে পারতাম না। ওরা দিয়ে যায় বাজিয়ে, বাজানোর বেহালাটাই কিনি, তাও সেটা বাজানো যায় না কিছুতেই। সেই বেহালা বাজিয়ে যখন আমার বোন আমাকে বলছে গাতো গাতো, আমি গাইছি আর ও প্যাঁপু প্যাঁপু করছে, তো এক রাখাল ছোঁড়া দূর থেকে দিল ভেঙচিয়ে। সে নিয়ে আমার বোনের কি রাগ, কিন্তু কিছু করার ছিল না। আমরা তখন সেগুনবাগিচার বাড়ি ছেড়ে চলে এসেছি নীলক্ষেতের বিশ্ববিদ্যালয় আবাসে। বিশ্ববিদ্যালয় আবাসের কাছে একটা ছিল বিশাল মাঠ, ওই সলিমুল্লাহ হল এখন যেখানে, তার উত্তর দিকটা পুরো ফাঁকা ছিল। এই যে ব্রিটিশ কাউন্সিল বা শিক্ষকদের বাড়ি টাড়ি ছিল না ওখানটায়। সেই মাঠের মধ্যে আমরা দৌড়ে বেড়াতাম, খেলতাম, এবং শিমুল তুলো ফাটলে পরে শিমুল তুলোর ফলগুলো এক রকমের ছোট ছোট, কি বলবো, ভেতরে একটা ছোট্ট বীজের মতো, অনেকগুলো পাখনার মতো উড়ে যেত। ওগুলোকে ফুঁ দিতে 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 সারা মাঠ আমরা ঘুরে বেড়াতাম, এবং কোথায় যে শেষে হারিয়ে যেত কোনো দিন ধরতে পারতাম না। আমরা ভাই বোন কিন্তু অনেকগুলো, আমাদের বড়দি, মেজদি, শেষদি, আমি গুনে যাচ্ছি দেখুন, ভাইয়া, তারপরে তারপরে হলো রিনা, তারপরে আমি, আমার ডাকনাম মিনু, তারপরে ও শেষদির কথা বলতে ভুলে গেছি, রিনার আগে শেষদি, রিনা, আমি মিনু, তারপরে সুলতান, নবাব, নুরু, তারপরে হলো লিনু, এনু। এই অনেকগুলো দেখলাম, আমার যেন মনে হয় 11টা, আমি বোধহয় গুনতে ভুল করেছি, কিন্তু 12টা হয়ে যাচ্ছে দেখছি। যাই হোক, এতগুলো ভাই বোন আমরা, তার মধ্যে ভাইয়া মারা গিয়েছিলেন, সুলতান মারা গিয়েছিল, শেষদিও পরে মারা যান। তো এই এত ভাই বোন আমরা সবাই লেখাপড়া করতাম। নুরু সেতার শিখত, ওর গলায় সুর ছিল না, ও ভ্যা ভ্যা করে গান গাইতো আর আমরা ভীষণ হাসতাম। একদিন গান গাইছে, একদিন যাবে গিয়েছিল পাখি ছায়া ঘেরা নদীর তীরে। আমরা খুব হেসে মরে গেছি ওর গান শুনে। আমরা বলেছি, একদিন যাবে গিয়েছিল নুরু গোদাম ঘরের ভিতরে। আমাদের গুদাম ঘর ছিল তো তার ভেতরে। যাই হোক, ওর সুর ছিল না বলেও সেটা শিখত। তো চর্চাটা আমাদের বাসায় খুবই ছিল। আর মনোরঞ্জনবাবু একবার একটা অনুষ্ঠান করলেন, তাতে সেতার বাজানো হলো, ওর ছাত্রীদের দিয়ে বাজিয়েছিলেন। সেই সুরটা আমরা বাড়িতে এসে খুব গেয়েছিলাম। আমি যদি গেয়ে শোনাই আপনারা খুব মজা পাবেন। টিঙি 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 টিং 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 টিঙি টিং টিঙি 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 টিং 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 টিঙি টিং টিং টিঙি টিঙি টিং, এইটা ধরনের একটা খুব মজা পেতাম। তার সাথে নাচও হয়েছিল, সেতার বাজানো হয়েছিল। এই অনুষ্ঠানগুলো যে কিভাবে আমাদেরকে উদ্দীপিত করতো কি বলবো।
এরপরে যখন আমি চলে গেলাম ইডেন স্কুলে, ইডেন স্কুল সেকালের খুব নামকরা স্কুল। ভর্তি হলাম আমি ক্লাস 7-এ। খারাপ পরীক্ষা দিয়েছিলাম, ভর্তির পরীক্ষা। অঙ্কে তো ছিলাম লাড্ডু, একেবারে কিচ্ছু পারতাম না। কিন্তু আমার বাংলার খাতা দেখে শিক্ষক খুশি হলেন, আমাকে নিয়ে নিলেন। ক্ষীরোদ দিয়ে আমাদের পড়াতেন। যাই হোক, সেইখানে গিয়ে আমি যেসব অনুষ্ঠান দেখেছি সেগুলো মনে হয় আমার সারা জীবনের সঞ্চয় হয়ে আছে। আমি নটির পূজা দেখেছি। এই নটির পূজা আমাকে খুবই স্পর্শ করেছিল। রাজা ও রানী আমাকে ভয়ানক বেদনার্ত করেছিল। শেষে যখন সেই মুন্ডুটা নিয়ে আসছে কুমার রায়ের বোন রাজার কাছে, আমার সে দৃশ্য আমাকে একেবারে কাঁপিয়ে দিয়েছিল। আরেকটা সাংঘাতিক ব্যাপার আমার ওই স্কুলের অভিজ্ঞতায় আছে। ড্রিল করিয়েছিলেন একবার আমাদের উষাদি একটা গানের সঙ্গে। বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, বইল প্রাণে দক্ষিণ হাওয়া, আগুন জ্বালা বসন্তে ফুল গাঁথলো। এই গানটার সঙ্গে সঙ্গে যখন সেই ড্রিল হচ্ছে, এ যে কী মনোহারী আমি কি বলবো। আর সেই স্কুলটার, ইডেন স্কুলটা ছিল তখন সদরঘাটে। এই সদরঘাটের স্কুলে অনেক মাঠ ছিল, বড় বড় বাগান ছিল সুন্দর, ফুল ছেঁড়ার ছিল নিষেধ। আর একটা পুকুরের ধারে ছিল পলাশ গাছ। সেই পলাশ গাছের নিচে যে পলাশ পড়ে থাকতো, আমি কুড়িয়েছি অনেক। এত ভালো লাগতো। ছোটোবেলায় তো কবিতায় লিখে বসেছি, তখন না বুঝি ছন্দ, না বুঝি কিছু। পলাশ ফুল, পলাশ ফুল, সৌন্দর্যে যে অতুল। প্রভাতে কি যেন কি, আঙিনায় বিছানো সেই শোভায়, কি যে অপূর্ব মহিমা, কিছু নাহি বোঝা যায়। এইসব ছোটোবেলার কাহিনী আমাকে এখনও নাড়া দেয় যখন ভাবি। আমার আরেকটা কবিতার কথা মনে পড়ছে ছোটোবেলার, এখানে বলি। আমার বান্ধবী ছিল রত্না, বড্ড ভালোবাসতাম তাকে। একবার কোনো কারণে মনোমালিন্য হয়েছে, ও তো হয়ই। তারপরে তার সাথে কিছুতেই ভাব করতে পারছি না। সে আমাকে বলছে সেদিন নাকি নববর্ষ, ও আমাকে কথা বলছে না। আমার এত খারাপ লাগছে। আমি এক বিশাল কবিতা লিখেছিলাম। শঙ্খ ঘোষ সে কবিতায় খুবই মজা পেয়েছিলেন, আমার মনে আছে। আমার ছেলেবেলার এতে মানে স্মৃতিকথায় আমি লিখেছি, অতীত দিনের স্মৃতি। আজি এই নববর্ষের দিনে তুমি কি করিবে না মোরে ক্ষমা? করিবে কি বলো বলো ওগো প্রিয়তমা? এ তো আছেই। তারপরে লিখেছি, পড়িয়াছি ট্রান্সলেশন বইয়ে, বন্ধুর ত্রুটি বন্ধুই করে মার্জনা। এটা যথেষ্ট হাস্যকর ব্যাপার। আর বাড়িতে তো ভাই বোনে আমাদের এত সব চলতো, সেটা বলার নয়। নানা কিছুই চলতো। আমার ভাই আমাকে খেপিয়ে তুলতো রবীন্দ্রনাথের কবিতাকে বিকৃত করে আবৃত্তি করে। রথ ভাবে হামি দেব, পথ ভাবে হামি, মূর্তি ভাবে হামি দেব, ফাঁসে অন্তর্যামী। হাসেও বলতো না, সে বলতো ফাঁসে অন্তর্যামী। আমি আগুন হয়ে যেতাম, কিন্তু সে আমাকে খেপাতো এই করে। আসলে ছোটো থেকেই রবীন্দ্রনাথের দিকে আমার একটা ঝোঁক ছিল। আমার স্কুল জীবনে আমি আনন্দময়ী স্কুলেও পড়েছি একসময়। সেখানে দেখেছি বিসর্জন কাব্যনাট্যের অভিনয়। সেখানে আমাদের গান শিখাতেন যিনি, তার কাছে বহু গান শিখেছি। সেসব গানে আজ মনে নেই, বরং ইডেন স্কুলের গান কিছু মনে পড়ে। এবার অবগুণ্ঠনক হলো, কিংবা সে কোন বনের হরিণ ছিল আমার মনে, জাগো জাগরে জাগো সঙ্গীত। আমাদের গানবাবু ভাবে বিভোর হয়ে গান শেখাতেন। আমার বোন রিনা দিদি, ও গান শিখত খগেশ চক্রবর্তী মশাইয়ের কাছে। গিরিন চক্রবর্তীর নাম আপনারা অনেকেই জানেন, গিরিনবাবুর দাদা। তিনি খুব ভালো নাটক করতেন, আবার বাড়িতে বাড়িতে গানও শেখাতেন। আমার সেই দিদি গান শিখে লাফ দিয়ে উঠে চলে যেত। উনি যেই চলে গেলেন, ও আরেক দরজা দিয়ে বেরিয়ে গেল। তা আমি তক্ষুনি বসে বসে হারমোনিয়াম টিপে 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 গানটাকে তুলে ফেলতাম। রোদন ভরায়ে বসন্ত যেমন। একদিন আমার মা
আড়াল থেকে বললেন, কারণ পর্দা ছিল তো, শেষ দিকে উনি পর্দা ছেড়েছিলেন কিন্তু তখনও পর্দা করেন। তো আড়াল থেকে বললেন, খগেশবাবু ওর গান শুনুন তো, ও কিন্তু আপনার ছাত্রী তো চলে যায়, ও কিন্তু গান করে। তো উনি শুনলেন গান। আমার তখন গলায় কমফর্টার জড়ানো থাকতো, ঠান্ডা লাগতো বড্ড। শুনে টুনে বললেন, হ্যাঁ ভালোই, তা ওর গান হবে না। এই হচ্ছে আমার গান সম্পর্কে বাড়ির শিক্ষকের ভবিষ্যৎ উক্তি। কলেজে যখন ঢুকলাম, সেখানে গিয়ে তো নতুন একটা আনন্দ। সবাই জানে ম্যাট্রিক পাশ করবার পরে কলেজে পড়া মানে একটা মস্ত বড় ব্যাপার। কিছু বন্ধুবান্ধব হলো, গান বাজনা হতো, সারা দিন গান গাইতাম। আর একবার একটা অনুষ্ঠান হয়েছিল, অনুষ্ঠান বলতে বলা যায় যে শোকসভা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মারা গিয়েছিলেন। আমি তো কলেজে ঢুকেছি 1951-তে, 51-52-তে কলেজে পড়েছি। তো আমাদের এক শিক্ষক ছিলেন বিভূতিভূষণের অত্যন্ত ভক্ত। তিনি বললেন একটা অনুষ্ঠান করতেই হবে। তা আমি তো রাতারাতি একটা ধারা বিবরণী লিখলাম, তার ভিতরে একটা দুটো গান ঢুকিয়েছিলাম। একটা গানের কথা মনে আছে, হেমন্তর রেকর্ড ছিল, স্বরলিপিতে কী সুর আমি কিচ্ছু জানি না, সেই সুরে গিয়েছিলাম। এবং এখন একটুখানি যদি আপনাদের শোনাই বোধহয়, মানে যদি পারি গাইতে। আমি শুনেছি ওই বাজে তোমার ভেরি, আমার আর হবে না দেরি, তুমি কি না দাঁড়িয়ে আছো আমার যাবার পথে, মনে হয় যে ক্ষণে ক্ষণে মোর বাতায়ন হতে তোমায় যেন হেরি। বিভূতিভূষণ ঈশ্বরকে দেখতে পাচ্ছিলেন, এইভাবে সাজিয়েছিলাম গানটা ঢুকানোর জন্যে নিঃসন্দেহে। তবে এই গানটার ভেতরে যে একটা মৃত্যুর আভাস আছে সেটা তখন আমার মনে হয়েছিল। তারপরে কলেজ জীবনে যেটা করি, রবীন্দ্রনাথের এই নাটকটা খুব কমই শোনা যায়, শোধবোধ। এই নাটকটা আমরা করেছিলাম। আমার মনে আছে যে একটি মেয়ে, মেয়েরাই ছেলে সাজছে, বুঝে নিতে হবে। তো একটি মেয়ে সে চোখ পাকিয়ে যখন ওই টেনিস খেলোয়াড়ের ভূমিকা করেছে ওতে, তখন আমাদের ক্লাসের একটি মেয়ে তো তার প্রেমে পড়ে গেছে, ওকে দেখলে কাঁপতে আরম্ভ করে। সেই নিয়ে কতদিন যে হাসাহাসি হয়েছে। মেয়েটির নাম ছিল সাজেদা, আর ছেলে সেজেছিল হচ্ছে উমেদা। এই সমস্ত নানা আনন্দের মধ্যে দিয়ে আমাদের কলেজ জীবন কেটেছে। তারপরে বিশ্ববিদ্যালয়ে ঢুকলাম আমি 1952 সালে। বড় সাংঘাতিক দিন, সময়, বছর আপনারা জানেন। সেই সময়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তখনকার পরিবেশটা পাকিস্তানি পরিবেশ, একটু অন্য রকম ছিল। তখন আন্দোলন করা কঠিন ছিল এবং মেয়েরা সচরাচর আন্দোলন করতো না। আমাদের যেমন বলা হয়েছিল, ইউনিভার্সিটিতে লিখিত ছিল যে ঘোমটা দিতে হবে মাথায়, আর আমি জীবনে কোনো দিন ঘোমটা দিতাম না। এবং মনে হতো ঘোমটা থাকে মনের ভেতরে, আমার পর্দা ওইভাবে দেখার কি দরকার দেখানোর, আমাকে দিয়ে কেউ ঘোমটা দেওয়াতে পারতো না। আমি ইউনিভার্সিটিতে ও শর্ত লিখে দিলে কী হবে, আমি এটা পারিনি করতে। যাই হোক, সেই পরিবেশটা অন্যরকম হওয়াতে আমার এক বান্ধবী বলল, চল আমরা সাপমোচন করব। রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকী কি জন্মবার্ষিকী ছিল, তো সাপমোচনের গানগুলো আমি সব তুললাম। এক শিক্ষক ছিলেন আমার, তার কাছ থেকে। আর কিছু সেই জীবনে প্রথম স্বরলিপি দেখে 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 একটু শোনা সুর আমি তুলে ফেললাম। এই করে হাতে খড়ি হলো স্বরলিপিরও। সেই সাপমোচনে কি গান ছিল এখন সমস্ত মনে পড়ে না। একটা ছিল বাজরে বাঁশরি বাজো, সে গানটা ভারী
ভালো লেগেছিল তুলে, ওটা আমি নিজে নিজে তুলেছিলাম। জীবনের প্রথম স্বরলিপি তোলা। বাজরে বাঁশরি বাজো বাজো, এই গানটা আমার তুলে ভারী আনন্দ হয়েছিল। তারপরে নাটক করেছিলাম একবার বিজয়া শরৎচন্দ্রের। সেই বিজয়াতে আমি মনে হয় যেন আমার পরীক্ষা টরীক্ষা সামনে ছিল, যার জন্যে আমি চাকরের ভূমিকা নিয়েছিলাম। শিক্ষক যখন বললেন তুমি করো রাসবিহারীটা, তুমিই করো, এটা তোমার ভালো হবে। আমি স্যারকে বললাম, না স্যার, আমি জানি আমার পরীক্ষাও সামনে সাবসিডিয়ারি, আমাকে আপনি চাকরের ভূমিকাটা দেন, দেখবেন কেউ এটা করতে চাইবে না। তো চাকর সেজেছিলাম আমি, এবং স্যার দেখে বললেন যে তোমাকে তো তোমার বাবার মতো দেখাচ্ছে। ওই দাড়ি টাড়ি বোধহয় খোঁচা খোঁচা করে দেওয়া হয়েছিল। যাই হোক, তাতে অভিনয় করলাম। তারপরে আরেকটা নাটক হলো, সেটা হচ্ছে তপতী। মনে আছে তপতী নাটক করতে গিয়ে কী মজা হতো। কে যেন একবার বলবে, একটা এরকম সংলাপ ছিল, তিনি আসবেন মাথা তুলে ধ্বজা উড়িয়ে। তা আমাদের যে বলছিল সে বলে বসলো, তিনি আসবেন ধ্বজা উড়িয়ে, না ধ্বজা তুলে। আরেকজন বলে দিল, বল মাথা উড়িয়ে। এই নিয়ে হাসাহাসি একচুট। এছাড়া আর নাটক করিনি বিশ্ববিদ্যালয় জীবনে ঢাকাতে। আমি তো অনার্স পাশ করে, অনার্সে তখনকার দিনে মেয়েরা বোধহয় ফল ভালো করতো না, নম্বর বেশি পেত না। আমি তো পেয়ে গেলাম নজরুল পদক, নজরুল স্বর্ণপদক। সেই সময় বাংলায় অনার্স পড়েছি। সেই নজরুল স্বর্ণপদকে আমি খুব আনন্দিত হয়েছিলাম, কারণ সবাই যখন নিচে বসে আমাকেই শুধু মঞ্চে তুলে পদকটা পরিয়ে দেওয়া হয়েছিল। যাই হোক, তো তারপরে এই তো গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা। এরপরে আমি বিশ্বভারতীতে চলে গেলাম MA পড়তে। প্রবোধচন্দ্র সেনের ছাত্রী আমি, তার কাছে গবেষণার কাজ শিখেছি, করেছি। প্রথম সত্যেন দত্তের ওপরে আমার কাজ। তো সেই সময়ে প্রতিদিন সন্ধ্যাবেলায় অনুষ্ঠান না দেখলে আমার চলতো না। শেষ দিকটায় তো এমন হয়েছিল যে বোধ হয় থিসিস লেখা শেষ হবে না। আমি প্রবোধচন্দ্র মশাইকে কাকাবাবু বলতেন, উনি আমাকে বকাবকি আরম্ভ করলেন যে তুমি করো, কাজটা শেষ করো। তো শেষ দিকে কটা দিন আমি বোধহয় সন্ধ্যায় বেরোতাম না, ঘরে বসে বসে লিখতাম। যাই হোক, মোটামুটি গুছানো ছিল, লিখতে পেরেছিলাম। তো সেই সময় প্রতিদিনের অনুষ্ঠান দেখার সঙ্গে সঙ্গে একবার অদ্ভুত একটা ঘটনা হয়েছিল। রাজা অভিনয় হচ্ছিল, অরূপ রতনটা বোধহয় হয়েছিল। তো আমার এক বান্ধবী ছিল কেকা, ও হয়েছিল সুদর্শনা। তো কেকাকে আমি প্রম্পট করতাম। আমার প্রম্পট করা শুনে যারা ওখানে অভিনয়ে অন্যেরা ছিলেন, শান্তিদেব ঘোষের ছোট ভাই শুভময় ঘোষ, আমরা ভুলুদা বলতাম, তারা বুঝলেন যে আমার নাটকের একটা ক্ষমতা আছে। আসলে আমি ঢাকা বেতার থেকেও নাটক করেছি দীর্ঘকাল। তো তারপরে সেই নাটকের ওটা শুনে পরেই আমাকে ডাকা হলো শেষ রক্ষাতে ক্ষান্তমণির অভিনয় করতে। তো ক্ষান্তমণি হয়ে অভিনয় করলাম, এবং সেই নাটকের দুখানা গানও গাইলাম। একটা ছিল কাছে যবে ছিল পাশে হলো না যাওয়া, আরেকটা গান মুখপানে চেয়ে দেখি, আড়াল থেকে গিয়েছিলাম। আর প্রথমবার মঞ্চে উঠতে গিয়ে যে ভয় পেয়েছিলাম সে কথা মনে আছে। ওই আমার সঙ্গে ছিলেন কো অ্যাক্টর হচ্ছেন বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়, সংস্কৃতের। বিশ্বনাথ দা, কই গো গিন্নি কই বলে দেখেন যে গিন্নি তো আর আসে না, আবারও ডেকে বললেন, গেলে কোথায় ও গিন্নি, গেলে কোথায়? ততক্ষণে আমি ধরফড় করে ঢুকলাম, এবং আমার মুখ দেখে উনি বুঝেছেন যে আমি ভয়ের চোটে ঢুকতে পারছিলাম না মঞ্চে। যাই হোক, সেই মুখপানে চেয়ে দেখি গানটা আমার সন্ধ্যের সুর, বড্ড প্রিয় ছিল। আমি একটু শোনাই আপনাদেরকে। মুখপানে চেয়ে দেখি ভয় হয় মনে, ফিরেছ কি ফেরো নাই,
বুঝিব কেমনে, মুখ পানে চেয়ে দেখি। আমি 54 সালে ঢাকা থেকে অনার্স পাশ করে ওখানে গিয়েছিলাম। 1 বছরের MA করা নিয়েও নানা বাধা এসেছিল। প্রবোধচন্দ্র সেন বলেছেন, দেখো তোমরা 3 বছরের অনার্স করেছো, কলকাতা ইউনিভার্সিটি 2 বছরের অনার্স করায়, সেই জন্যে ওদের 2 বছরের MA, তুমি 1 বছরেই করতে পারো। আমি তার অত্যন্ত বাধ্য ছাত্রী ছিলাম। আমাকে বড়ই স্নেহ করতেন, চিঠি লিখতেন তনয়া প্রতিমা সু বলে। আমার সেসব স্মৃতি চোখে জল আনে। তো যাই হোক, আমার তো ওখানকার লেখাপড়া শেষ হলো। এবারে আমি আপনাদেরকে আমার সঙ্গীত জীবনের কথা একটু বলছি। আমার বাবা দেখলেন রেডিওর সঙ্গে সমানে গলা মিলিয়ে গান গাইতে থাকি, সারাক্ষণ গান গাই। শেষদি খুব দ্রুত গানগুলো লিখে ফেলতেন। 2 বার একটা গান শুনলে আমাদের গান হয়ে যেত, মুখস্থও হয়ে যেত। কোনোদিন গান মুখস্থ আলাদা করে করিনি। সুরের সঙ্গে বাণী মিশে যেত একেবারে। এবং 2 দিন একটা গান হবার পরে শুনে তারপর দিন গিয়ে স্কুলে সবাইকে শুনিয়ে দিতাম। এই গানের নাম তখন থেকে খুব হতো, সবাই খুব পছন্দ করত যে আমি গান গাইতে পারছি, এবং গলাটা মোটামুটি মিষ্টি ছিল, তবে ছেলে মানুষই ছিল বলে আমার ভালো লাগতো না। যাই হোক, তো স্কুলেও খুব গান গাইতাম এবং এইভাবে গান শিখছিলাম। তাই দেখে বাবার মনে দুঃখ হলো। বাবার কথা আপনাদের বলি। আমার বাবা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কিন্তু বেতন কত? 150 টাকা। 150 টাকাতে বিশাল পরিবার প্রতিপালন করা যে কি কঠিন, তখনকার 150 টাকাতেও এটা বলে বোঝানো যাবে না। কাজেই গান শেখানোর জন্যে শিক্ষক রাখা কঠিনই ছিল। কিন্তু বাবা লক্ষ্য করলেন কদিন যে আমি কেমন মরিয়া হয়ে শেষদিন লেখা গান খাতা দেখে দেখে গাইছি তো গাইছি, আর যত গান হয় সবই আমি গাই। তো বাবা তখন এক ছাত্রকে বললেন যে এক কাজ করো, একজন ডেকে আনো তো একজন শিক্ষক। তো নিত্যগোপাল সাহা নামে একজনকে ডাকা হলো। তিনি এসে আমাকে বললেন যে ঠিক আছে, কি গান শিখবে? আমাকে উনি ভাটিয়ালি, আধুনিক সব ধরনের গানই শেখালেন। ভাটির দেশে বাইয়া তরি রে, না পাই নদীর কূল, এসব গানও শিখেছি। সারগাম শিখেছি, একটু ভজন টাইপের গানও শিখেছি। যাই হোক, তার কাছে কিছুদিন গান শেখা হলো, কিন্তু একদিন দেখলাম উনি আমাকে বলছেন কেহ নাহি আর বলতে হবে সান্ত্বনা দিতে। তা আমি তো কেহ নাহি বলি। আমার মা আড়ালে দাঁড়িয়ে পরদিন বললেন, মাস্টার সাহেব, আপনাকে ওকে উচ্চারণ শেখাতে হবে না, আপনি গান শেখাবেন। সেই মাস্টার সাহেব সেই যে চলে গেলেন, আর আসলেন না, কেহর জন্যে তাকে বিদায় করে দেওয়া হলো। তারপরে আমি যখন ম্যাট্রিক ক্লাসে, সেই সময় আমি সোহরাব হোসেনের গান শুনে মুগ্ধ হয়ে গেলাম। তিনি একদিন গাইছিলেন মেঘবরণ কন্যা থাকে মেঘলামতির দেশে, নজরুলের গান। তো তার গান শুনে এত ভালো লাগলো যে তার কাছে শিখতে চাইলাম। আমিও, শেষদিও, আমরা দুজনেই বসে গেলাম তার কাছে গান শিখতে। শেষদির অবশ্য খুব একটা হতো না। তো আমি তার কাছে গান শিখতে শিখতে সেই বিশ্ববিদ্যালয়ে আবাসে ছিলাম, সেখান থেকে গেলাম একটা বাড়িতে, সেখান থেকে ফিরে গেলাম আবার সেই সেগুনবাগিচার বাড়িতে। 3 বছর আমি শিখেছি সোহরাব হোসেনের কাছে নজরুল গীতি, আধুনিক, ওর কাছেও পল্লী গীতি শিখেছি। এবং সেই গান আমি শুনিয়েছিলাম সৈয়দ মুজতবা আলীকে একবার, যদিও ভুলুদারা খুব রেগে গিয়েছিলেন যে কেন পল্লী গীতি গাইছে শান্তিনিকেতনের মেয়ে। আমরা গিয়েছিলাম এক্সকারশনে পৌষ মেলার পরে। সে গান ছিল, সখী তারে বল 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 কেনে বাঁশরি বাজায়, কেনে
সখী তারে বল 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 কেনে বাঁশরি বাজায়। আমার খুব প্রিয় গান ছিল এটা। যাই হোক, তার কাছে এতদিন গান শিখলাম 3 বছর। তখন উনি বলেন, যাও মিনু, তোমাকে আমি আর গান শেখাবো না, আমার সব গান শেষ। কিন্তু তাই কি আমি শুনি? তাও উনি শিখিয়ে যাচ্ছেন এটা ওটা। তারপরে বললেন, তুমি কি গান জানো, আমাকে একটু দেখাও। বড়দির এরকম মোটা একখানা খাতা ছিল, তাতে অনেক নজরুলের গান। কারণ নজরুল তো আমাদের বাড়িতে আসতেন, আমার বাবার বন্ধু ছিলেন। বাবাকে মোতাহার বলতেন না, বলতেন তুমি হচ্ছ মতিহার। এবং সেই নজরুলের কাছে, নজরুলের কোলে বসে বড়দি কিন্তু বাগিচায় বুলবুলি তুই গানটা শিখেছিলেন। এবং ওর অনেক নজরুলগীতি ভালো লাগতো, লেখা ছিল। উনি ছিলেন সন্তোষ সেনগুপ্তের ভক্ত। তাছাড়াও ওর যে নজরুলের সংগ্রহ, সেটা ছিল দারুণ। কাবেরী নদী জলে, মোর প্রথম মনের মুকুল, এইসব গান আমারও শুনে শুনে শেখা হয়ে গিয়েছিল। হয়তো নিখুঁত জানতাম না। আমি তখন সর্দারি আরম্ভ করেছিলাম একটু সোহরাব ভাইয়ের সাথে। সোহরাব ভাই আসলে আমাদের পরিবারের অঙ্গ ছিলেন, এবং আমিও যেমন তাকে ভালোবাসতাম, আমার মাও তাকে ভালোবাসতেন। এবং তার সাথে আমাদের একটা অদ্ভুত সম্পর্ক হয়ে গিয়েছিল, আত্মিক সম্পর্ক। তো যাই হোক, এই হলো আমার গান শেখার মোটামুটি কথা। তারপরে আরেকটু বলি, আমি তারপরে গান শিখি অনার্স ক্লাসে যখন পড়ি। রবীন্দ্রনাথের কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম বলে আমরা রবীন্দ্রনাথের কবিতার গানের দিকে আমার ঝোঁক হলো বিশেষ করে। ওই যে সাপমোচন করেছি বলেছি, সেই সময় আমার শিক্ষক ছিলেন হুসনা বানু খানম। উনি কলকাতা রেডিও থেকেই গান গাইতেন, ফতে লোহানীদের বোন। তো হুসনা বানু খানমের কাছ থেকে আমি অনেক গান শিখেছি সেই সময়ে। এবং দিনের পর দিন আমি একটা অদ্ভুত কাজ করতাম। সেগুনবাগিচা থেকে প্রেস ক্লাবের মোড়ে এসে টাউন সার্ভিস বাসে উঠে 10 পয়সা ভাড়া দিয়ে আমি চলে যেতাম আজিমপুরে হুসনা বানু আপার বাড়িতে গান শিখতে। তো এবার একটু আমার কর্মজীবনের কথা বলি। কর্মজীবন আমার শুরু হয়েছিল ইডেন কলেজে, সরকারি কলেজ। এবং সরকারি কলেজে কাজ করবার দরুন আমার সাংস্কৃতিক কাজের খুব বাধা পড়ত। রেডিওতে তো রবীন্দ্রসঙ্গীত গাইতাম তখন, টেলিভিশনেও গেয়েছি। এবং আমাকে একবার মোনেম খাঁর আদেশে চিফ সেক্রেটারি স্বয়ং ট্রান্সফার করে দিয়েছিলেন রংপুরে। অনেক কষ্টের দিন গেছে আমার ছায়ানট করবার জন্যে। যাই হোক, তারপরে আমি যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হলো, সেখানে নানা ভূমিকা নিয়েছিলাম কলকাতায় গিয়ে। ফিরে এসে আমি যোগ দিই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি দীর্ঘকাল পড়িয়েছি। প্রথম দিকে জসিমউদ্দিন এবং সত্যেন দত্ত, শেষ দিকে দীর্ঘকাল আমি রবীন্দ্রনাথ পড়িয়েছি। সমগ্রভাবে রবীন্দ্রনাথ, কবিতা, নাটক, তারপরে গল্প ছাড়া অন্য সব কিছুই আমি, প্রবন্ধও পড়িয়েছি, উপন্যাসও। যাই হোক, এরপরে আমি চলে যাই, আমি 99 সালে পুরোদস্তুর অবসর নিয়েছি। আমার বেশ কিছু রেকর্ড হয়েছে, পাকিস্তান আমলেই কিছু রেকর্ড হয়েছিল, সেগুলো করাচিতে নিয়ে গিয়ে করা হয়। এবং করাচির সেই গানগুলোর মধ্যে থেকে মাত্র 2টি রেকর্ড বেরোয় একটি এক্সটেন্ডেড প্লেতে। এবং এই গান দুটো আবার মুক্তিযুদ্ধের সময় কলকাতার HMV রিপ্রিন্ট করে। এটা নাকি শুনেছি দুর্লভ একটা সম্মান। ওরা আমাকে একটা চিঠিও দিয়েছিলেন, সেসব কোথায় হারিয়ে গেছে কে জানে। যাই হোক, আমি আরও অনেকগুলো রেকর্ড হয়েছে। একটা লং প্লেয়িং হয়েছে অতল জলের আহ্বান নামে, এটা করেছি আমরা কয়েকজনে মিলে, শুধু আমারটা না। আমরা বাঁশরীয় নির্মাল্য, বাংলাদেশের হৃদয় হতে বলে পুরো বাংলাদেশের ইতিহাস নিয়ে রেকর্ড করেছিলাম। রেকর্ড ক্লাবের নাম ছিল শ্রোতার আসর। এটার থেকে আমরা অনেকগুলো গান করেছি আমাদের নিজেদের, আমার ছোটো বোন ফাহমিদার, তারপরে ইফাতারা দেওয়ানের, সেলিনা মালিক চৌধুরীর, বেশ অনেকগুলো রেকর্ড বেরিয়েছে। আমার কিছু ক্যাসেটও আছে, সিডিও আছে। ক্যাসেটের একটি বার করেছে HMV, সেটির নাম হচ্ছে
বৃষ্টির কথা নিয়ে, যখন বৃষ্টি নামলো। যাই হোক, সেটি এক বাড়িতে আমি গান গেয়েছিলাম, তার থেকেই ওটা করা হয়েছে। এছাড়া আমার অনেকগুলো বই বেরিয়েছে। সে বইগুলো নানা বিষয়ে সঙ্গীত নিয়ে। আমার পিএইচডির থিসিস ছিল রবীন্দ্রসঙ্গীতের ভাবু সম্পদ। পোস্ট ডক্টরাল কাজ করেছিলাম ধ্বনি থেকে কবিতা নামে একটি বইয়ের উপরে। এই বইটির উপরে আমাকে দেওয়া হয় রবীন্দ্র পুরস্কার। এটা আমার জীবনের একটা মস্ত বড় প্রাপ্তি। তবে আমি প্রথম সম্মান পাই টেগোর রিসার্চ ইনস্টিটিউটের রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিতে। আমি জানি এটা ব্যক্তিগতভাবে আমাকে দেওয়া নয়, বাংলাদেশের যে রবীন্দ্র চর্চা এবং যে সংগ্রাম, তার সাথে আমার যে যোগ, তারই জন্যে এটা আমাকে দেওয়া হয়েছিল। তারপরে আমার পুরস্কারের মধ্যে এদিকে আছে 21 পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ইত্যাদি। তো যাই হোক, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে রবীন্দ্র পুরস্কার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। আমি এবারে আপনাদেরকে আমার সাংস্কৃতিক জীবনের কথা, আন্দোলনের কথা বলবো। আমার কিন্তু বক্তৃতার হাতে খড়ি হচ্ছে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে। 52 সালে যেদিন ছাত্রদেরকে মারা হলো, হত্যা হলো, গুলি চলল, সেই 21-এর পরদিন 22 তারিখে আমি একটি মহিলাদের সভায় প্রথম বক্তৃতা করি। এবং সেই যে আমি বলি 21 আমাকে ভাষা দিয়েছে, সেই থেকে আমার বক্তৃতা এবং এই যে আমার সচেতনতা সৃষ্টি হলো রাষ্ট্রভাষা আন্দোলন থেকে, তারই দরুন আমি আমার কর্মজীবনে ছায়ানট নামের একটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত হই। এই ছায়ানটের আগে বলে নিতে হবে রবীন্দ্র জন্মশতবার্ষিকীর কথা। সেই সময়ে 61 সালে আমরা যখন রবীন্দ্র জন্মশতবার্ষিকী করি, আমার কিন্তু কোথাও নাম থাকতো না, আমি পেছনে থাকতাম। আমার তখন যিনি স্বামী ছিলেন ওয়াহিদুল হক, তিনি এই সমস্ত কাজগুলো করতেন, আমি পিছনে থাকতাম। চিত্রাঙ্গদার গান গেয়েছি, অনেক কিছু করেছি পেছন থেকে। এবং একটি নাটকের কাহিনী বলি আমি। তাসের দেশ হচ্ছিল অভিনয়, ওই উপলক্ষেই আমি দেখলাম গান গাইবার কেউ নেই, কে গাইবে? কিন্তু আমি যদি গাই, পাকিস্তান সরকার আমাকে ক্ষমা করবে না। তখন আমার যেটা করতে হয়েছিল, আপনাদের অবাক লাগবে শুনলে, মুখের ভেতরে রুমাল পুরে দিয়ে আমি গানটি গেয়ে ফেললাম। কি গান এখন মনে নেই। গান শুনে আমাদের আব্দুল আহাদ সাহেব পরে বলছেন, কে গাইলো বলো তো, বেশ লাগলো গান। আমি কি আর বলি যে আমি গেয়েছি, আমি সরে পড়লাম সামনে থেকে। এই ছিল আমাদের পরিস্থিতি, এই হচ্ছে আমাদের আন্দোলনের অবস্থা পাকিস্তান আমলে। এই শতবার্ষিকী করে ফেলার পরে আমরা ছায়ানট নামে একটি প্রতিষ্ঠান করলাম, যেখানেও আমার নাম কোথাও ছিল না, কারণ সরকারি চাকরি করি। 61 সালে শেষ দিকে ছায়ানটের জন্ম, এবং 63 সালে আমরা একটি বিদ্যায়তন করেছি, যেখানে আমি রবীন্দ্রসঙ্গীত শেখাতাম, ফরিদা বারি মালিক রবীন্দ্রসঙ্গীত শেখাতো, সোহরাব হোসেন নজরুল শেখাতেন, মতি মিয়া বলে যিনি শিশিরকণা ধর চৌধুরী বেহালার শিক্ষক, তিনি ক্লাসিক্যাল শেখাতেন এবং যন্ত্রসঙ্গীত শেখাতেন। তবলায় ছিলেন বজলুর রহমান বলে একজন। যাই হোক, এই স্কুলটা আমরা শুরু করেছি 63 সালের 1 বৈশাখ থেকে। আর ছায়ানটের যে আন্দোলন, সে আন্দোলন আপনারা লক্ষ্য করবেন 21শে ফেব্রুয়ারির আন্দোলনের পরপর চলেছে, তারই ধারায় চলেছে। এবং ছায়ানট চেষ্টা করেছে শুধু রবীন্দ্রসঙ্গীত নয়, বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে। কারণ তখন বাঙালি সংস্কৃতির উপরে এসেছিল একটা ভয়াবহ আঘাত। বাঙালি সংস্কৃতিকে আমরা ধরে রাখবার জন্যে একের পর এক সংগ্রাম করেছি, কিছু করবার উপায় ছিল না। যাই হোক, তো সংস্কৃতির এই আন্দোলনে আমরা কি কি করেছি এটা একটু ভাববার বিষয় আছে। শুধু একটি স্কুল করিনি, তার আগে করতাম একটি গানের আসর, শ্রোতার আসর,
যাতে সবার মনে পড়ে যায় আমাদের ঐতিহ্য কী। দ্বিজেন্দ্রলালের গান, নজরুলের গান, তারপরে অতুল প্রসাদের গান, তারপর হতো রাগ সঙ্গীত, বারীন মজুমদার যন্ত্রসঙ্গীত হতো। এই সমস্ত আমরা করেছি। কেন? এটা হচ্ছে বাঙালির সংস্কৃতিকে ধরে রাখবার জন্যে। শুধু রবীন্দ্র সংস্কৃতি আমাদের লক্ষ্য ছিল না। যাই হোক, আমাদের আন্দোলনের কথা হয়তো অনেকে জানেন। দিনের পর দিন আমরা করে গেছি এবং শেষ পর্যন্ত এখন যেখানে পৌঁছেছি, তার আগে মুক্তিযুদ্ধেও আমাদেরকে যোগ দিতে হয়েছে গানের সম্বল নিয়ে। আমরা কলকাতায় চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে একটি গানের দল গড়েছিলাম, মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা। এই শিল্পী সংস্থা আমাদের অনেকগুলো একটা রূপান্তরের গান নামে একটা করেছিল ধারা বিবরণী। তাতে আমরা গানগুলো করেছি, অনেকগুলো গান, সার্থক জনম আমার থেকে শুরু করে আনন্দধ্বনি জাগাও গগনে, এই গান, বহু গান আমরা করেছি তখন। এবং আমাদের শেখ লুৎফর রহমানের সুরে জনতার সংগ্রাম চলবেই, এবং বিপ্লবের রক্তরাঙা ঝান্ডা ওড়ে আকাশে, আমাদের আবু বকর সিদ্দিক নামে একজনের লেখা গান ব্যারিকেড বেয়োনেট বেড়াজাল, এই সব গান আমরা খুব করেছি। যাই হোক, এই সমস্ত গানের পরে দেশে তো ফিরে এলাম, দেশ তো স্বাধীন হলো। আমরা কি করেছি দেশে? ছায়ানটের এই কাজটা আমি বলবো। আমাদের পয়লা বৈশাখ একটা বিশেষ ঘটনা, আপনারা জানেন। বটমূলের পয়লা বৈশাখ, যদিও সেটা বটগাছ নয়, আমরা সেটাকে বটমূল নাম দিয়েছি, বলতে ভালো লাগে বলে। অশ্বত্থতলা বলতে ভালো লাগে না। যাই হোক, এই যে অনুষ্ঠান আমরা সেখানে করেছি, এটা আজকে জাতীয় উৎসবে পরিণত হয়েছে। আমরা বসন্তোৎসব করেছি, শারদোৎসব করেছি, বর্ষামঙ্গল করেছি এবং পয়লা বৈশাখ। এই জায়গাগুলো হচ্ছে সর্বধর্মের সকল মানুষের উৎসবের ক্ষেত্র। সবাই এসেছে, এখানে কোনো ধর্মের বাধা ছিল না। যাই হোক, এই পয়লা বৈশাখ দিনের পর দিন মানুষকে উদ্বুদ্ধ করেছে, বাঙালি সংস্কৃতির, বাঙালির স্বাধিকার বোধের উদ্বোধন করেছে। এটা আমাদের মস্ত বড় একটা শান্তি। আমাদের 2001 সালে আমরা ছায়ানটের জন্যে 1 বিঘা জমি পেয়েছিলাম। তাতে আমরা নির্মাণ কাজ শুরু করেছি। আমাদের নির্মাণের ব্যয় এত বেড়ে গেছে, প্রচুর খরচ, এবং সেই টাকা সংগ্রহ করতে আমাদের প্রাণান্ত হতে হচ্ছে। এদেশের সমস্ত শিল্পী, চিত্রশিল্পী, নৃত্যশিল্পী, গানের শিল্পী, নাট্যশিল্পী সবাই আমাদের জন্যে অনুষ্ঠান করে টাকা তুলে দিচ্ছেন। এ আমাদের মস্ত বড় সৌভাগ্য। আমাদের ছাত্রছাত্রী যারা বিদেশে আছে, সেখান থেকেও তারা টাকা পাঠিয়ে দেয় অনুষ্ঠান করে। এই সংগ্রহের ভিত্তিতে আমরা বলি যে আমরা জনসাধারণের টাকায় ছায়ানট সংস্কৃতি ভবন গড়ে তুলব। 6 তলা বাড়ি হবে, তাতে আমাদের একটি অডিটোরিয়াম থাকবে, আমাদের রেকর্ড ক্লাব থাকবে, অডিও ভিডিও সেন্টার থাকবে, এইসব করে, এবং একটি কনফারেন্স রুম থাকবে। এইসব করে আমরা চাই যে এদেশের সংস্কৃতির চর্চার একটা কেন্দ্র যেন আমরা গড়ে তুলতে পারি। এই কথাগুলো বলছি, একেবারেই নীরস শোনাচ্ছে, কিন্তু কিচ্ছু করবার নেই। এগুলো বড় কঠিন কথা, আমাদের জীবন সংগ্রামের কথা। যাই হোক, আমরা এগুলো করে চেষ্টা করছি ধরে রাখতে। আর 1980-তে করেছিলাম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ। এটা আমরা অন্তত 33টি জেলায় এখন এটি বেঁচে আছে, কাজ করছে। আরও অনেক হয়েছে, শাখা মরে গেছে। আমরা বছরে একটি করে সম্মেলন করি, একবার ঢাকায়, একবার ঢাকার বাইরে, সিলেট, বরিশাল, কুষ্টিয়া, টাঙ্গাইল, চাঁদপুর, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় আমরা এইগুলো করেছি। 1 বছর ঢাকায় করি। এতে প্রতিযোগিতা থাকে, এতে সেমিনার থাকে, এবং প্রত্যেক জেলায় জেলায় যখন সম্মেলন হয় তখনও সেখানে সেমিনার হয়, এবং মানুষ এসে শোনে। এই যে লোকে বলে যে রবীন্দ্রসঙ্গীত শোনে না বা কথা শোনে না মানুষ, এ কথাটা আমরা জানি সম্পূর্ণ মিথ্যে। মানুষ শোনে, মানুষ শুনতে চায়, তাদের আগ্রহ আছে। আমরা যদি জাগিয়ে দিতে পারি তবেই আমাদের সার্থকতা।
এছাড়া আমরা যে কাজ করছি সেটা হচ্ছে নালন্দা নামে একটি শিশু বিদ্যালয়। এই বিদ্যালয়টি করবার কারণ 2001 সালে আমাদের ছায়ানটের বটমূলের অনুষ্ঠানে বোমা বিস্ফোরিত হয়। এতে আমরা দুঃখ পাই। আমাদের মনে হয় যে গান দিয়ে আমরা মানুষের মনের দ্বার খুলতে পারিনি। আমাদেরকে শিশুদের ভেতর থেকে তৈরি করে তুলতে হবে দেশের নাগরিক। এই জন্য একটি স্কুল করেছি। আমরা নিয়মিত একটা রবীন্দ্র অধ্যয়ন চক্র করি। আরেকটি কাজ করি, সেটা হচ্ছে ব্রতচারী আন্দোলন। আপনারা নিশ্চয়ই এই গান শুনেছেন, মানুষ হ মানুষ হ আবার তোরা মানুষ হ, অনুকরণ খোলস ভেদি কায় মনে বাঙালি হ, মানুষ হ মানুষ হ আবার তোরা মানুষ হ, শিখে নে দেশ বিদেশের জ্ঞান তবু হারাস নে মারদান, বাংলা ভাষায় বুলি বলে বাংলা ধাঁচে নেচে খেলে 16 আনা বাঙালি হ, সম্পূর্ণ বাঙালি হ, বিশ্ব মানব হবি যদি শাশ্বত বাঙালি হ। এই গানের যে শিক্ষা, এর কোনো তুলনা নেই। এর সঙ্গে নৃত্যভঙ্গিমা আছে। এই ব্রতচারী আন্দোলনটা আমরা এখন হাতে নিয়েছি, যাতে দেশের যুব সমাজকে আমরা সচেতন করতে পারি, তাদেরকে কিছু বিকল্প কাজ দিতে পারি, নেশার ঘোরে আবদ্ধ না হয়ে থেকে তারা যেন এগিয়ে আসে গঠনমূলক কাজে। এবং এখনকার কাজ আমাদের সেটাই। আমাদেরকে এখন ভবিষ্যতের মানুষ তৈরি করতে হবে। আসুন সবাই আমরা যেন ভবিষ্যতের মানুষ তৈরি করতে পারি, আমরা যেন স্বাধীনতার পক্ষে কাজ করে যেতে পারি। আপনাদের সবাইকে এই আহ্বান জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।